ছোট ফরম্যাটে কেন বাংলাদেশ ছোট থাকছে, কেন বের হচ্ছে না টি-20-র স্পেশালিস্ট ক্রিকেটার, এসব প্রশ্ন থেকেই বিসিবির নয়া উদ্যোগ জাতীয় ক্রিকেট লিগের টি-20 আসর। বিপিএল এর ঠিক আগে ডিসেম্বরে মাঠে গড়াবে এনসিএল টি-20। সভাপতি ফারুক আহমেদ বলছেন এই টুর্নামেন্টটা দেশের ক্রিকেটে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। সাইফুল রূপকের রিপোর্ট। আমার আগের প্রেসিডেন্ট হলে ডেফিনেটলি তোমাকে ডাকতো, বিকজ সিলেকশনে তার অবদান থাকতো। আমার সিলেকশনে তেমন কোনো অবদান নাই আসলে। সাবেক সভাপতিকে বর্তমান প্রেসিডেন্টের খোঁচা। নাজমুল হাসান পাপনের মতো ক্ষমতার অপব্যবহার করছেন না ফারুক আহমেদ, কিন্তু সাংগঠনিক দক্ষতার কারিশমা পাপন অ্যান্ড কোংদের ঠিকই দেখিয়ে দিলেন সাবেক এই অধিনায়ক। বেশ কয়েক বছর ধরে ক্রিকেটারদের দাবি ছিল বিপিএল এর বাইরে ঘরোয়া মৌসুমে আরও একটা টি-20 টুর্নামেন্ট অ্যাড করার। কথা দিয়েও কথা রাখতে পারেনি বিসিবির আগের কমিটি, অথচ দায়িত্ব নেওয়ার 3 মাসের মাথায় ফারুক আহমেদের চমক। মধ্য ডিসেম্বরে সিলেটে শুরু জাতীয় ক্রিকেট লিগের ধুমধারাক্কা ফরম্যাট। এর মধ্যে হচ্ছে আমরা সব কিছু টুর্নামেন্ট আয়োজন করছি, এটা একটা বোঝা যায়। আগে কি করতো, ম্যাক্সিমাম ক্লাব কিন্তু ম্যাচ খেলতে চাইতো না যখন ন্যাশনাল টিম দেশের বাইরে থাকতো, বাট এখন কিন্তু এই জিনিসটা আমরা মাথায় খুব কম আসে। ন্যাশনাল সূচি চলছে, তার সাথে আমরা ডোমেস্টিকটা চালিয়ে যাচ্ছি, প্লাস এই টি-20 এটারই একটা কারণ। এবং আই এম শিওর যারা বুদ্ধি করে এই টুর্নামেন্টে খুব সিরিয়াসলি খেলবে তাদের জন্য ফিউচার ইজ ভেরি ব্রাইট, আই এম শিওর। বিসিবি জানিয়েছে এনসিএল টি-20 আইসিসি থেকে লিস্টে ক্রিকেটের মর্যাদা পেয়েছে। নয়া এই টুর্নামেন্ট শেষ হওয়ার সপ্তাহখানেক পরেই মাঠে গড়াবে বিপিএল এর মহারণ। সেক্ষেত্রে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরু থেকেই ছন্দে থাকবে লোকাল ক্রিকেটাররা। অনেক মোটিভেট করবে আমার মনে হয়। এমন হতে পারে যে অনেক ছেলে হয়তো বা এই এনসিএল 4-ডে ভার্সনে খেলেছে, বাট এবার হয়তো বিপিএলে পিকড হয়েছে কি হয় নাই, বাট ইরেসপেক্টিভ অফ দ্যাট তারা যদি এই এনসিএল টি-20তে ভালো খেলে ডেফিনেটলি একটা চোখে পড়ার মতো একটা বিরাট ব্যাপার হবে। আমার মনে হয় ইমেন্সলি হেল্প করবে, আমি মনে করি যে লোকাল প্লেয়ারদের। এনসিএল টি-20 8 দলের আসর, রাউন্ড রবিন লিগের সব খেলা গড়াবে সিলেটে। সেমিফাইনাল ও শিরোপা নির্ধারণী ম্যাচ হবে মিরপুরের শেরি বাংলায়। দর্শকদের উন্মাদনা দেখতে মুখিয়ে বিসিবি। সো আশা করি যে যেহেতু এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমরা এই ফরম্যাটটা মানে এই সিজনটা চালু করতে যাচ্ছি, ওইটা মানে সবাই দেখবে এবং সবাই ভালো লাগবে আর কি। সাইফুল রূপক, 71। আবু ধাবি টি-10-এ টানা দ্বিতীয় ম্যাচেও হেরে গেল বাংলা টাইগার্স। নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের কাছে 7 উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল। 67 রানের টার্গেট, 24 বল বাকি থাকতেই টপকে যায় নিউ ইয়র্ক স্ট্রাইকার্স। রহমান পেয়ারের রিপোর্ট। আবু ধাবি টি-10-এ বাংলা টাইগার্সের দ্বিতীয় খেলা। প্রথম ম্যাচে হারের পর সাকিবের দল পাবে তো জয়ের দেখা। নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের সাথে মোকাবিলা। টস জিতে বাংলা টাইগার্সকে ব্যাটিংয়ে পাঠালো ওরা। মাত্র 8 বলেই শেষ উদ্বোধনী জুটি। হযরতুল্লাহ জাজাইকে বোল্ড করলেন টপলি। ডাগআউটে ফিরে কাপ্তান সাকিবের পাশে হযরতুল্লাহ। সাকিব নিলেন গুরুর ভূমিকা, বোঝালেন কিভাবে খেলা যেত টপলির বলটা। 1 বল পর আবারও টপলির আঘাত, এবার আউট মোহাম্মদ শেহজাদ। বাংলা টাইগার্সের তুরুপের তাস দাসুন সানাকা ইনিংসের চতুর্থ ওভারে হাঁকালেন 2টা ছক্কা। তবে ইফতিখার আহমেদ ও লিয়াম লিভিংস্টোন টিকে থাকতে পারেননি। উইকেটে কাপ্তান সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের সাবেক টিমমেট নারাইনের প্রথম বলটা ঠিকঠাক খেলতে পারেননি, তবে দ্বিতীয় বলটাকে রিভার্স সুইপে সীমানা ছাড়া করতে সাকিব ভুল করেননি। দলের রান বাড়ানোর দায়িত্ব নিলেন সাকিব। পাথিরানার প্রথম বলেই হাঁকালেন বিশাল ছক্কা। কপাল জোরে বেঁচে গেলেন ক্যামেরাম্যান। সাকিবের শটে ছিল এমনই জোর। তবে এদিন বাংলা টাইগার্সকে পথ দেখাতে পারেননি দাসুন সানাকা। 22 রান করেই লঙ্কান তারকার ফেরা। সাকিব আল হাসান শেষ ওভারেও পাথিরানাকে করতে চাইলেন সীমানা ছাড়া, তবে বলে ব্যাটে সংযোগ মনের মতো হলো না। 12 বলে 19 রান করে সাকিবের ফেরা। 66 রান বাংলা টাইগার্সের বোর্ডে।
নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের সামনে সহজ লক্ষ্য, সেই কাজটাকে আরো সহজ করে দিলেন জশ লিটল। ওয়াইড আর নো বলের মালা গেঁথেছেন, কারণ জানতে এগিয়ে এলেন সাকিব আল হাসান। 4টা ওয়াইড আর 2টা নো বল প্রথম ওভারে, 17 রান নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের বোর্ডে। দ্বিতীয় ওভারের প্রথম বলে ইমরান খান পেতে পারতেন উইকেটের দেখা, কিন্তু নো বল চেক করে আম্পায়ার দেখলেন ইমরানের পা অনেকটাই বাইরে। 2 ওভার শেষে 1 উইকেটে 34 রান নিউ ইয়র্কের বোর্ডে। আক্রমণে এসেই উইকেট শিকার করলেন সাকিব আল হাসান। 1 বল পর আবারও আঘাত হানেন তিনি। শেষ পর্যন্ত নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের জয়। টানা দ্বিতীয় ম্যাচেও হারল সাকিবের বাংলা টাইগার্স। রহমান পেয়ার, 71। রবিবার সৌদি আরবের জেদ্দায় শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর মেগা নিলাম। 10 ফ্র্যাঞ্চাইজির এই টুর্নামেন্টে সব মিলে মোট 574 জন ক্রিকেটার বিক্রি হওয়ার অপেক্ষায় আছেন। এর মধ্যে 366 জন ভারতীয়, 209 জন বিদেশি, আর দল পাবেন সর্বোচ্চ 204 ক্রিকেটার। বাংলাদেশি ক্রিকেটার আছেন 12 জন। সাকিব, মুস্তাফিজ, রিশাদ, লিটন, হৃদয়, মিরাজ, তাসকিন, শরীফুল, তানজিম, শেখ মেহেদি, হাসান মাহমুদ ও নাহিদ রানা। মুস্তাফিজের ভিত্তি মূল্য 2 কোটি রুপি, সাকিব, মিরাজ ও তাসকিনের ভিত্তি মূল্য 1 কোটি রুপি। আইপিএল এর মেগা নিলাম ঘিরে বিশেষ আয়োজন। খেলাযোগে চোখ রাখুন 71 টিভি, খেলাযোগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। যুব এশিয়া কাপ খেলতে দুবাই যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। শনিবার হয়েছে আনুষ্ঠানিক ফটো সেশন। জুনিয়র টাইগারদের অনুপ্রাণিত করতে ফটো সেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আরও উপস্থিত ছিলেন দেশের ওপেনার তামিম ইকবাল। যুবদের ক্যাপ্টেন নাজিজুল হাকিম। তামিম আশাবাদী শিরোপা জয়ের ব্যাপারে। বিস্তারিত রায়হান আহমেদের রিপোর্টে। চ্যালেঞ্জটা বেশ বড়, জিতে নেয়া রাজ্য নিজের দখলে রাখা। যুব এশিয়া কাপে 2023 সালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছিল অনূর্ধ্ব 19 দল। এশিয়া কাপের এবারের আসরে শিরোপা ধরে রাখার মিশনে সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশের যুবারা। তার আগে শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গিয়েছে ইয়াং টাইগারদের ফটো সেশন। যুবদের উৎসাহ দিতেই কোচ ক্রিকেটারদের সে ফটো সেশনে অংশ নিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ নিজেও। আরও দেখা মিলল দেশের ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল খানের। নিজের অভিজ্ঞতার ঝুলি যেন খানিকটা খুলে দিলেন ইয়াং টাইগারদের জন্য। করতে চাইলেন অনুপ্রাণিত। যদিও যুবাদের ক্যাপ্টেন তামিমের কণ্ঠে মিলল আত্মবিশ্বাসের সুর। এখন প্রস্তুতি আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। আমরা গত 3 মাস 4 মাস ধরে অনেক কষ্ট করতেছি। আমাদের ম্যানেজমেন্ট, আমাদের প্লেয়ার সবাই, আমাদের অনেক বন্ডিংটা অনেক ভালো, অনেক কষ্ট করতেছি, একটা প্রসেসে আগাইতেছি। আর যেহেতু আমাদের গতবার আমরা চ্যাম্পিয়ন ছিলাম, সেটা আর কি ধরে রাখার চেষ্টা করতেছি। আসলে সব দিক থেকে ইনশাল্লাহ ভালোই, কারণ কি যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং 2020 যেটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, সেখানে কোচরা এবং তার সবাই রয়েছে, ইস্টোনিয়ার নাবিদ স্যার, সবাই আসলে খুব ভালো লাগতেছে। সেইটাই আছে যে চেষ্টা করবো যাতে 2টা একসাথে নিয়ে আর ইনশাল্লাহ এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ 2টাই আমাদের টার্গেট আছে। এখন বাকিটা আল্লাহ ভরসা। এদিকে কোচ নাভিদ নওয়াজ জানিয়েছেন নিজের ভাবনার ব্যাপারে। আমি দলের দায়িত্ব নেওয়ার পর সিলেট ও রাজশাহীতে ক্যাম্প করেছি। দলের জন্য একটি নির্দিষ্ট কৌশল তৈরির চেষ্টা করছি। ভালো পরিকল্পনা নিয়ে এগোলে বিশ্ব ক্রিকেটে ফলাফল আসবেই। তবে দলটি এখনও নতুন। এশিয়া কাপের পর আরও কিছু সিরিজে আমরা নিজেদের শক্তি সামর্থ্যের পূর্ণ প্রতিচ্ছবি দেখতে পাবো। বিশ্বকাপ জেতার ভাবনা এখন মাথায় নেই, বরং আমি দলের ভিত শক্ত করতেই বেশি মনোযোগী। সেখান থেকেই ক্রিকেটাররা ধারাবাহিকভাবে ভালো করবে। 29 নভেম্বর থেকে শুরু হবে যুব এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা। উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলার যুবারা। রায়ান আহমেদ, 71। পার্থে অনবদ্য জসপ্রীত বুমরা তার দুরন্ত বোলিংয়ের বদৌলতেই লিডে টিম ইন্ডিয়া। কোথায় জসপ্রীত বুমরা সবার চাইতে আলাদা, সেটা নিয়ে চলছে বিস্তর গবেষণা। এত বছর ক্রিকেট খেলার পরও, এত ভিডিও অ্যানালিসিস হবার পরও ব্যাটাররা বুঝতে পারছে না কিছুই। বুমরার ব্রিলিয়ান্সের গল্প মাহদি হাসানের কাছে। ওয়াকার, ওয়াসিম, শোয়েবের মতো ফাস্ট বোলার কখনোই তৈরি হবে না ওখানে।
আরে ভারতের ওয়েদারই তো পেসারদের উপযোগী নয়। এক সময়কার বহুল চর্চিত ন্যারেটিভগুলো এখন অচল। তারা কোনো মিথে বিশ্বাস করে না, নতুন করে মিথ তৈরি করে। জসপ্রীত বুমরারা তাই হয়তো লেজেন্ড। পার্থ টেস্টে অনবদ্য নিয়েছেন 5 উইকেট। পরিসংখ্যানের ভারিক্কি এড়িয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে তরিকায় বল করেছেন। ধারাভাষ্যকাররা বারবার বলছেন খেলার অযোগ্য, অথচ বুমরার বোলিং বিশ্লেষণ নিয়ে ভিডিও অ্যানালাইসিসের শেষ নেই। এখন অবধি ওকে আনকোড়া রহস্যে ভরা সেসব ফাস্ট বোলারদের মতোই দেখছে ব্যাটাররা। সামনে চলার কোনো ক্লুই যেন নেই। এই মাহাত্ম্যপূর্ণ পয়েন্টটাই নোট করেছেন ক্রিকেটের পিটার ড্রাউরি হিসেবে খ্যাত ধারাভাষ্যকার হর্ষা ভোগলে। বুমরাকে নিয়ে সারাক্ষণ বিশ্লেষণ করে প্রতিপক্ষ, কিন্তু দৃশ্যত সব চেষ্টাই যাচ্ছে জলে। ওকে কিভাবে খেলতে হবে আজ অবধি কেউ বুঝতে পারল না। পার্থের অনবদ্য অস্ট্রেলিয়ার মাটিতে বুমরার ক্যারিয়ারে দ্বিতীয় ফাইভার। রোহিত শর্মার জায়গায় অধিনায়কত্বের প্রক্সি দিচ্ছেন জসপ্রীত। তার কাপ্তানিতে যেভাবে পারফর্ম করছে টিম ইন্ডিয়া, পুরো সিরিজে যদি অব্যাহত থাকে, রোহিত পরবর্তী সময়ে কাপ্তানে দড়িয়া হওয়ার সবচেয়ে বড় দাবিদার। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলতে যা বোঝায় সেটার ছায়া যেন জসপ্রীত, দ্য সুপার বুমরা। মাহদি হাসান, 71। ব্যাটে রান নেই, অথচ সেই ব্যাটের দাম কিনা আকাশ ছোঁয়া। ক্যারিয়ারের শেষ ভাগটা অফ ফর্মের বৃত্তে কাটালেও চড়া দামে বিক্রি হচ্ছে বিরাট কোহলির ব্যাট। সিডনির গ্রেগ চ্যাপেল ক্রিকেট সেন্টারের ডিসপ্লেতে বিক্রির জন্য রাখা হয়েছে কোহলির অটোগ্রাফ দেওয়া MRF ব্যাট, যা কিনতে পারবেন যে কেউ, তবে গুনতে হবে মোটা অঙ্কের টাকা। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। ক্যারিয়ারের শেষ প্রান্তে একদমই হাসছে না কিং কোহলির ব্যাট। একের পর এক সিরিজ কাটছে হতাশায়। টিমমেট থেকে ভক্ত সমর্থক সবার প্রত্যাশায় দিচ্ছেন গুড়ে বালি। তবে কি সেই রাগে ক্ষোভে নিজের ক্রিকেট ব্যাটটাই বিক্রি করতে বসেছেন ভারতীয় তারকা, যার দাম কিনা উঠে গেছে আকাশ ছোঁয়া? না, এমন কিছু নয়। তবে এটা সত্য, বিরাট কোহলির ব্যাটই পিআই, যা কিনতে হলে গুনতে হবে 2985 অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,30,000 টাকা। টানা অফ ফর্মের বৃত্তে ঘুরপাক খাচ্ছেন বিরাট কোহলি। সবশেষ 10 ইনিংসে পেয়েছেন মোটে একটি 50 দেখা। শুক্রবার পার্থ টেস্টের প্রথম ইনিংসে আউট হয়েছেন মাত্র 5 রান করে। ব্যাট হাতে বিরাটের খারাপ সময় ক্রিকেট পাড়ায় আলোচিত খবর, বিক্রি হচ্ছে ভারতীয় তারকার ব্যাট। সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়ান সাংবাদিক ও ইউটিউবার নরমান কোচানেক একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি জানান, সিডনির গ্রেগ চ্যাপেল ক্রিকেট সেন্টারের ডিসপ্লেতে বিক্রির জন্য রাখা হয়েছে কোহলির অটোগ্রাফ দেওয়া MRF ব্যাট, যা কিনতে হলে দাম পড়বে 2985 অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি টাকায় যার দাম পড়বে প্রায় 2,30,000 টাকা। কোচানেক ভিডিওতে আরো উল্লেখ করেন ব্যাটটির ধরন। এর হাতল কিছুটা ছোট, তবে ভারী, ওজন প্রায় 2.9 আউন্সের মতো। ব্যাট কিনলে এর সঙ্গে বোনাস হিসেবে কাভার তো থাকছেই। 2013 সাল থেকে কোহলির ব্যাটে স্পন্সর করে আসছে ভারতের টায়ার নির্মাণকারী কোম্পানি MRF। প্রথম চুক্তিতে MRF এর স্টিকার লাগিয়ে বছরে কোহলি পেতেন 6,50 লাখ রুপি। পরবর্তী চুক্তিতে 2025 সাল পর্যন্ত 8 বছরে তিনি পেতে যাচ্ছেন 100 কোটি রুপি। মাহমুদুল হাসান সজীব, 71। বার্সেলোনায় ফিরছেন না লিওনেল মেসি, অংশ নিচ্ছেন না প্রিয় ক্লাবের 125 বছরের প্রতিষ্ঠা বার্ষিকীতে। তবে অনুষ্ঠানে অংশ না নিলেও ক্লাবের সবাইকে শুভকামনা জানিয়ে ভিডিও বার্তা পাঠিয়েছেন LM10। একই সাথে জানিয়েছেন ভবিষ্যতে বার্সায় ফেরার প্রত্যাশার কথা। কোহিনুর করা রিপোর্ট। 3 বছর আগের সেই দিনটাকে হয়তো লিও কোনোদিনও ভুলতে পারবেন না। বাস্তবতার কাছে যেদিন হেরে গিয়েছিল মেসির নির্জলা আবেগ আর ভালোবাসা, যে দিনটায় মেসিকে ছাড়তে হয়েছিল বার্সেলোনা, যেতে বেলায় অবশ্য সবাইকে দিয়েছিলেন ফিরে আসার প্রতিশ্রুতিটা। অবশেষে ফেরার এমনই এক উপলক্ষ চলে আসে লিওনেল মেসির হাতে। বার্সেলোনার 125তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নিমন্ত্রণ জানানো হয় আর্জেন্টাইন সুপারস্টারকে। বলা হয় এই আয়োজনে সক্রিয় দায়িত্বও নাকি থাকছে LM10 এর হাতেই।
29 নভেম্বরে গ্র্যান্ড পার্টির জন্য প্রস্তুত বার্সার বিখ্যাত থিয়েটার গ্র্যান্ড ট্রেতে দেল লিসেও। সব প্রস্তুতি যখন সম্পন্ন, ঠিক তখনই আসে দুঃসংবাদ। এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না আর্জেন্টাইন সুপারস্টার। বিভিন্ন গণমাধ্যমের খবর, 15 দিন আগেই মেসির হাতে পৌঁছায় নিমন্ত্রণ পত্র। তবে নির্দিষ্ট ওই তারিখে আগে থেকে অন্য কোনো কাজের জন্য বুক করা লিওর শিডিউল, আর তাই ইচ্ছে থাকা সত্ত্বেও নাকি ফিরে আসতে পারছেন না মেসি। ফিজিক্যালি অনুষ্ঠানে আসতে না পারলেও ভার্চুয়ালি ঠিকই পাওয়া যাবে LM10কে। প্রি রেকর্ডেড ভিডিওতে প্রিয় ক্লাবের জন্য দিয়ে রেখেছেন বার্তা, জানিয়েছেন বার্সায় ফেরার জন্য তার প্রত্যাশার কথা। একদিন কাতালুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছিল, অথচ আমার সন্তানরা কাতালান, আর আমার জীবনের পুরোটাই কেটেছে ওইখানটায়। আমার সন্তান, আমার স্ত্রী এবং আমি বার্সেলোনা জীবন ভীষণ মিস করি। বিশ্বকাপ বাছাই দলের হয়ে চলতি বছর শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। MLS-এ প্লে অফ থেকে ইন্টার মায়ামি আগেই বাদ পড়ায় প্রি সিজন শুরু হওয়ার আগে লিওর এখন খানিকটা অবসর। মাঠে খেলা নেই, এমন সময় বার্সার অনুষ্ঠানে যোগ না দেয়ায় আন্দাজ করাই যায় অতিথি নন, ঘরের ছেলে হয়েই বার্সায় ফিরতে চান LM10। একটা সময় বিশ্বকাপও মেসির কাছে বাধ্য হয়েছিল ধরা দিতে। তবে কে জানে বার্সায় ফেরার লিওর এই ইচ্ছেটা কোনোদিনও পূরণ হবে কিনা। কোহিনুর কণা, ৭১। চলছে খেলাযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।